হুইলচেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের নির্দেশনা। ক্যান্সার ইনস্টিটিউটে নষ্ট রেডিওথেরাপি মেশিন, সংকট কেমোথেরাপি ওষুধেরও। বিপাকে চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের মানুষ। ফ্রি পাইছি একটা, আর দুইটা কিনছি। 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। থেরাপি দিছি একটাতে, মানে কি মন লাগে আর দেড় লাগে ঘুরতেছি। নজিরবিহীন ভ্যাট বৃদ্ধিতে জীবনযাত্রায় ছন্দপতন। ভোক্তা চাহিদার লাগাম টানায় কমেছে বিক্রি। ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি সরকার, মত বিশ্লেষকদের। বাজেট সাপোর্টের জায়গাতেও কিন্তু সেইভাবে আসলে সাপোর্টটা আসছে না। তো সব মিলিয়ে সরকারের হাতে এই মুহূর্তে অর্থ নেই। এই চাপটা কিন্তু পুরোপুরি জনগণের উপরে আসবে, কিন্তু এর পুরো পরিমাণটা কিন্তু সরকারের কাছে যাবে না, ফাঁক ফোকর দিয়ে অনেকগুলোই বেরিয়ে যাবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসার পাশাপাশি সব সময় দেশের খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেত্রী। দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের দিয়েছেন নির্দেশনা। বিস্তারিত হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করেছেন খালেদা জিয়া। ওনার মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন। প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি নেত্রীর। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হবে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন খালেদা জিয়াকে। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার। প্রফেসর প্যাট্রিক কেনেডি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনারাও এসছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমদও। দেশবাসীর কাছে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবার কাছে আবারও দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ মানসিকভাবে উনি অনেকটা ভালো, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, ওনার নাতনিদেরকে দেখে উনি খুব ভালো আছেন। প্রতিদিনের মতো রোববারও স্থানীয় সময় দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এ সময় সাংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি। লিভার সিরোসিস, কিডনির সমস্যা, হৃদরোগ সহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। যমুনা নিউজ। একে তো মেশিন নষ্ট, ফলে কয়েক সপ্তাহ ধরে বন্ধ ক্যান্সারের রেডিওথেরাপি। অন্যদিকে কেমোথেরাপির ওষুধের সংকট। হতদরিদ্র রোগীকেও প্রতিটি কেমোর পেছনে গুনতে হয় ৩ থেকে ৫ হাজার টাকা। একমাত্র সরকারি ক্যান্সার চিকিৎসালয়ের সেবার হাল এখন এমনই। শরীরে মরণ ব্যাধি রোগ বাঁধলেও প্রাইভেটে চিকিৎসার পয়সা নেই নিম্নবিত্তের। দূর দূরান্তের রোগীর বেলায় ভোগান্তির মাত্রা কয়েক গুণ বেশি।
10 বছরের সিয়াম, ছোট্ট শরীরে বড় রোগের বাসা। চিকিৎসায় হাত খুলে খরচের সক্ষমতা নেই বাবা মায়ের। ভরসা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। বিপত্তি সেখানেও। চিকিৎসক 10 বার রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিলেও 8 বারের পর আর থেরাপি মিলছে না। যদি দূরে দূরে রেডিওথেরাপির জন্য আমার কোনো ছেলের কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, মানে আমি এই আতঙ্কে আছি। কুমিল্লার জাহাঙ্গীর আলম কেমো নিয়েছেন কয়েক দফা। এবার রেডিওথেরাপির পরামর্শ চিকিৎসকের, কিন্তু ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল মিলেনি। আজকে আসছি, আমার প্রায় 3000 3,500 টাকা খরচ হয়ে গেছে। আজকে এই পরীক্ষাগুলো করায় সব কিছু করায়। লেখা রেডিওথেরাপির কার্ড খালি নাই, দুঃখিত রেডিওথেরাপির কার্ড খালি নেই। এইভাবে কয়েক মাস যাওয়ার পরে এখন সেখানে নতুন একটি সিল যুক্ত হয়েছে, দুঃখিত ত্রুটির জন্য মেশিন বিকল্প থাকায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ মেশিন বিকল আসলে এখানে গেল 2 সপ্তাহ ধরে, কিন্তু উনি ভুগছেন বিশেষ করে রেডিওথেরাপির জন্য গেল প্রায় 5-6 মাস ধরে আসলে রেডিওথেরাপির সিরিয়াল সে পাচ্ছেন না। সিরিয়াল পেতে এমনিতেও দিনের পর দিন অপেক্ষায় থাকতে হতো। মেশিন বিকল হয়ে পড়ায় রোগীর জট আরও বেড়েছে। থেরাপিতে গেছি, আমার দ্বারা স্যার সম্ভব না, আমি অনেক গরিব মানুষ। 1,20,000 টাকা চাই। এক আল্লাহর কাছে ছাড়া বলার কোনো জায়গা আমাদের নেই। তো ডাক্তার বললো যে আপনাকে রেডিওথেরাপি সাজেস্ট করা হয়েছে, কিন্তু আমাদের যেরকম মেশিন নষ্ট আছে, আপনি মেয়ের আগে এটা পাবেন না। মোট 6টি মেশিনে রেডিওথেরাপি দেয়া হতো ক্যান্সার হাসপাতালে। গেল 3 বছর ধরে চলছে কেবল 2টি, সেই 2টিও বিকল 2 সপ্তাহ ধরে। ওনাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, বাংলাদেশে যারা আছেন, তারা চেষ্টা করে ঠিক করতে পারে নাই। এই জন্য ওনারা চাচ্ছেন যে বাইরের থেকে, বেশি ইন্ডিয়া থেকে ওরা লোক আনবে। একটা ভালো খবর হলো যে 2টা মেশিন আমাদের নতুন আসছে, যেটা অলরেডি বসানো হয়ে গেছে। 2টার ভিতরে একটা আমরা ফেব্রুয়ারির 1st উইকে চালু করতে পারবো, আরেকটা হয়তো ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের 1st উইকে চালু করতে পারবো, আশা করছি ইনশাল্লাহ। হাসপাতালে কেমোথেরাপি বিভাগ সচল, কিন্তু পকেটের চিন্তায় কপালে ভাঁজ পড়ছে রোগীর স্বজনের। কেউ আবার ভর্তি হওয়ার বিড়ম্বনায়। ফ্রি পাইছি একটা, আর 2টা কিনছি। 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। থেরাপি দিয়েছি আক্রান্তে, মানে কি মন লাগে আর দেড় লাগে ঘুরতেছি। আজকে ওষুধ কেনা লাগছে, কেমন 2টা ডোজ কেনা লাগছে আমাদের। আমি রিক্সাওয়ালা মানুষ, বুঝছেন, 4000 টাকা লাগছে। সরকারি হাসপাতালে রোগীর লম্বা লাইন কিংবা দীর্ঘ অপেক্ষা সেটি নতুন কিছু নয়, কিন্তু ফ্রি চিকিৎসার কথা বলা হলেও মূলত বিভিন্ন জায়গায় ওষুধ কিনতে হয়, কারণ প্রায় শুনতে হয় ওষুধের সরবরাহ নেই। যেমন এই ক্যান্সার হাসপাতালে কেমো দিতে রোগীকে খরচ করতে হচ্ছে 3 থেকে 5,000 টাকা। পরিচালক বলছেন এটি দীর্ঘমেয়াদী নয়, অল্প দিনের সংকট, শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাজারে স্পষ্ট হয়েছে শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব। পণ্য এবং সেবায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ, কমেছে বিক্রি, চাহিদার লাগাম টেনেছে ভোক্তা। নজিরবিহীন ভ্যাট বৃদ্ধিতে জীবনযাত্রায় ঘটেছে ছন্দপতন। IMF এর চাপে হঠাৎ করে এমন শুল্ক বৃদ্ধি করা কতটা নৈতিক? বিকল্প কি আর কোনো উপায় ছিল না? বিশ্লেষকরা বলছেন কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত টেকসই পন্থা নয়। এর ফলে মূল্যস্ফীতি উস্কে যাবে, আরও কঠিন হবে জীবনধারণ। এতদিন আমদানি নির্ভর প্রতি কেজি আপেল, কমলা কিংবা মাল্টার জন্য সরকারকে শুল্ক কর দিতে হতো 101 টাকা, কিন্তু ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে এখন দিতে হচ্ছে 116 টাকা। গেল বৃহস্পতিবার রাতে আমদানি নির্ভর ফলে শুল্ক কর বাড়িয়ে দেবার পর ফলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। রাজধানীর বাজারে কেজিতে সব ধরনের ফলের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতা বিক্রেতা। এইভাবে যদি ফলের দাম বাড়ে, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, আমাদের বাচ্চা কাচ্চাকে তো ফল ফ্রুট খাওয়াইতে পারবো না। গ্রিন অ্যাপেল কালকে কিনছি হলো 5100 টাকা, আজকে সেই গ্রিন অ্যাপেল 5500 টাকা একদম, তাও কোনো কথা বলতে দেয় না। রেস্তোরাঁগুলোতে কার্যকর হয়েছে ভ্যাটের নতুন হার। 100 টাকা খেলে ভোক্তাকে এখন দিতে হচ্ছে বাড়তি 15 টাকা। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে বিতণ্ডা। এই যে মূল্যস্ফীতি, যে আমরা যে ধুকে ধুকে আমরা মরে যাচ্ছি, ধুকে ধুকে যে আমরা আমাদের ব্যবসা করতে পারছি না, সেইখানে কোনো নজর তো নাই। তারপরে দেখা যাচ্ছে মরার উপরে খড়ার ঘা, আমাদের উপরে 15% ভ্যাট চাপিয়ে দেয়া। 3 গুণ ভ্যাট কার সাথে কথা বলে ওনারা ইম্পোজ করেছে? আমরা তো স্টেক হোল্ডার। শতাধিক পণ্য এবং সেবায় নানা ধরনের শুল্ক বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সহজ পন্থায় ক্রেতার পকেট থেকে কমপক্ষে 1000 কোটি টাকা তুলে নেওয়াই উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে, IMF এর চাপে এমন শুল্ক বৃদ্ধি কতটা নৈতিক? অতিরিক্ত পরিমাণে রাজস্ব
হঠাৎ করে মানে আদায় করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাই সেক্ষেত্রে এটা অবশ্যই সামাজিক যে ন্যায্যতার জায়গা সেটাকে লঙ্ঘিত করে, এতে কোনো সন্দেহ নেই। যারা নতুন বিনিয়োগ করতে চিন্তা ভাবনা করছেন, তো তাদেরকে আসলে বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা, সেটাও কিন্তু আরেক ধরনের অন্যায্যতা। আমাদের প্রথমেই চোখ পড়েছে যে ঠিক আছে আমরা ভ্যাট ট্যাক্স এগুলোকে সম্পর্ক শুল্ক এগুলোকে বাড়িয়ে দিই, তাহলে হয়তো আমরা এই রাজস্ব 12,500 কোটি টাকা বা যে পরিমাণ রাজস্ব আদায় করার ইচ্ছা সেটা আমরা করতে পারবো। কিন্তু বাস্তবে সেটা কতটুকু হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। পরিবর্তিত অবস্থায় বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ নানা ক্ষেত্রে দেয়া হচ্ছে পদোন্নতি। অর্থের বাড়তি চাপ সামাল দিতেই এই সহজ পন্থা। তবে বিকল্পে কি কোনো পন্থাই ছিল না? ব্যাংকগুলোতে যেহেতু তারল্য সংকট আছে, তো এই কারণে ব্যাংকগুলো থেকে তো ধার নেওয়া যাচ্ছে না, আর যে বিদেশি সহায়তা সেটাও কিন্তু সেভাবে আসছে না। বাজেট সাপোর্টের জায়গাতেও কিন্তু সেইভাবে আসলে সাপোর্টটা আসছে না। তো সব মিলিয়ে সরকারের হাতে এই মুহূর্তে অর্থ নেই। আলাপ আলোচনা করে যদি বাড়ানো যেত, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটা সমাজের বিভিন্ন মহল থেকে কিন্তু সেই সাপোর্টটা আসতো। ভ্যাট বৃদ্ধির যে চাপটা, এই চাপটা কিন্তু পুরোপুরি জনগণের উপরে আসবে, কিন্তু এর পুরো পরিমাণটা কিন্তু সরকারের কাছে যাবে না, ফাঁক ফোকর দিয়ে অনেকগুলোই বেরিয়ে যাবে। শুল্ক বৃদ্ধির ফলে বাড়তি রাজস্ব আদায় টেকসই কোনো পন্থা নয়। বলা হচ্ছে আর্থিক টানাপোড়েনে মানুষের মধ্যে বাড়বে অস্থিরতা। ডিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। গত কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের সবশেষ অবস্থা জানবো আমার সহকর্মী তুহিন আব্দুল্লার কাছ থেকে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন তিনি। আব্দুল্লাহ, তুহিন, এখন কি পরিস্থিতি দেখছেন সীমান্তে, সে ব্যাপারে আমাদেরকে জানাবেন, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? দুপক্ষই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নিয়মিত যে বাহিনীগুলো থাকে, নিয়মিত সদস্য যারা সীমান্ত পাহারায় থাকে, সেই পাহারা থেকে তারা তাদের কয়েক গুণ শক্তি বৃদ্ধি করে যার যার অবস্থানে আছেন। তবে দুই পক্ষের এই অবস্থানের কারণে সীমান্ত এলাকা থমথমে অবস্থায় আছে। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে উত্তেজনা পরিস্থিতি ছিল, কিছুটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা শান্ত হয়ে এসছে, কিন্তু তারা পরপর 3 দিন পতাকা বৈঠক করার পরও বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই কারণে বাংলাদেশের পক্ষ থেকে সতর্ক পাহারায় রয়েছে যে কোনো সময় তারা তাদের কার্যক্রম আবারও শুরু করতে পারে, সেই আশঙ্কা থেকেই তারা এই প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ আমরা এখানে বিজিবির সাথে কথা বলেছি, সীমান্ত এলাকার যে ঘুরে আমরা যতটুকু দেখেছি যে তারা তাদের সেই অবস্থান থেকে সরে যায়নি। অর্থাৎ যে সীমার শূন্য রেখায় যেখানে সামান্যতম স্থাপনা বা কোনো রকম স্থাপনা তৈরি করার ক্ষেত্রে দুই দেশের বর্ডার গার্ডের, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে যেটা হওয়ার কথা সেটা কোনোটাই তারা করেনি, এবং সেই আচরণকেই অনেকটা উস্কানিমূলক দেখছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের এই স্থানীয় যে সাধারণ মানুষ, বিজিবি সদস্যরা যে রাতেও আমরা দেখেছি সতর্ক পাহারায় ছিল, এবং তারাও সজাগ দৃষ্টি রাখছে যে কোনো সময় যদি কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া আবারও তারা শুরু করতে চায়, সেক্ষেত্রে তারা সমুচিত জবাব দেওয়ার জন্য এখানকার জনসাধারণকে নিয়ে বিজিবি প্রস্তুত আছে। আব্দুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। শীতের আবহে দেশের বিভিন্ন জেলায় ভিড় করেছে পরিযায়ী পাখির দল। জলাশয়ে, খোলা জায়গায় খুঁজে নিয়েছে আবাস। পাখি শিকারের সুযোগ সন্ধানী শিকারীরা জীববৈচিত্র্য রক্ষায় নজরদারি ও সচেতনতা বাড়াতে কাজ করছেন পরিবেশবাদী ও সংশ্লিষ্টরা। পাখির ডাকে ঘুম ভাঙে, আবার কলকাকলিতেই শেষ হয় দিন। চলনবিল এখন পাখির রাজ্য। পরিযায়ী পাখির আনাগোনায় মুখর দেশের সবচেয়ে বড় বিলাঞ্চল নাটোরের চলনবিল। বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলা সহ অসংখ্য পাখি বিলের জলে ডানা ঝাপটায় এখানে। দিনভর চলে তাদের খাবার সংগ্রহ। পানি কমে যাওয়ায় মাছের সন্ধানে ভিড় করেছে পাখির ঝাঁক। নানা জাতের পরিযায়ী দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরাও। পাখির যে কিচিরমিচির শব্দ, পাখির যে ঝাঁক ধরে উড়ে বেড়ানো, এই বিষয়গুলো আসলে মানসিক বিকাশে বা মনের প্রফুল্লতা এনে দেয়। প্রতিদিন বিকালে আমরা বন্ধু বান্ধবের সাথে এসে এই পাখিগুলোর উড়াউড়ি দেখি। পাখি আমাদের আত্মার সাথে মিশে আছে, পাখিকে আমরা অনেক ভালোবাসি। পাখি শিকারে আমরা বাধা দিই, আমরা চেষ্টা করি যে এই পাখিদের কেউ না মারে এবং পাখি খুব সুন্দর লাগুক দেখতে। পাখির এই বিচরণ স্থলে সক্রিয় চোরা শিকারীরা, তাদের ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি 2012 সাল থেকে এখানে পাখি রক্ষায় কাজ করছে। তারা কাক ডাকা ভোরে বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছে। পাখি শিকারীদের রোদে কিন্তু তারা ভোরে যায় এবং এই কিল্লা ঘরগুলো ধ্বংস করে এবং তাদেরকে বিভিন্নভাবে সাজায় এবং মুচলেকার আয়োজন করে। পাখি যদি কখনো শিকার করা হয়, ধরা হয়, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ আইন প্রয়োগ করা হবে। সেটা হতে পারে জেল, জরিমানা, যে কোনোটাই হতে পারে। পরিযায়ী পাখির আরেক বিচরণ স্থল লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে উঠেছে জেলার পর্যটন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা একবারে সকাল সকাল অতিথি পাখি আমরা দেখতে আসছি। জনেশ্বর দিঘির মাঝে এই পাখিগুলো আসে দীর্ঘ 7-8 বছর থেকে। আসার পর আমাদের এখানের লোকজন আমরা সচেতন আছি যেন কোনো মানুষ এটা ক্ষতি না করতে পারে। প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে আমাদের এলাকার সৌন্দর্য বাড়লো বা সকল লোককে এগুলোর দেখাশোনা করার জন্য একটু অগ্রাধিকার পাইলো। আমাদের শুরুতে যেটা ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। তো এই পুরো বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব দ্রুত একটি সর্বাত্মক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। পাখি আর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে কিশোরগঞ্জ শহরের মানুষের নতুন পছন্দ নরসুন্দা লেক সিটি পার। এখানে এলে নগর জীবনের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি দেবে পাখির কলকাকলি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যানবাহনের ধীরগতির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায়, সকালে মহাসড়কের গজারিয়া অংশের কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকলের ঘটনা ঘটে। সময় বাড়ার সাথে সাথে এই লেনে দেখা দেয় যানজট, ফলে দীর্ঘক্ষণ একই স্থানে আটকে থাকে যানবাহন। গাড়ি চললেও চলে খুবই ধীর গতিতে। চরম দুর্ভোগে এই রুটের যাত্রী ও চালকরা। তবে দুর্ঘটনা কবলিত ও বিকল যানবাহন সরানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যালয় শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী। পুলিশ জানায়, রোববার চন্দ্রা ত্রিমোর এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিনকে অফিস কক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রনির নেতৃত্বেই বেশ কয়েকজন লোক বশিরকে তুলে নিয়ে মারধর করে। পরে স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত রনি জানান, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় শিক্ষক বশিরকে বিদ্যালয় থেকে বের করে দেন তিনি। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। রাশিয়ার কুরস্ক থেকে আটককৃত 2 উত্তর কোরীয় সেনার বিরুদ্ধে বিনিময়ে ইউক্রেনের যুদ্ধবন্দীদের দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার এক ভিডিও বার্তায় বন্দী বিনিময়ের প্রস্তাব দেন তিনি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উদ্দেশ্যে বলেন, যদি আটককৃত 2 সেনার সম্মতি থাকে তবে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রস্তুত কিয়েভ, কিন্তু এর বিনিময়ে রাশিয়ার কারাবন্দী ইউক্রেনীয়দের মুক্ত করতে হবে। আটককৃত উত্তর কোরিয়ার 2 সেনার একজন পিয়ংইয়ং ফিরে যেতে চাইলেও অপরজন ইউক্রেনেই থাকার আগ্রহ দেখিয়েছেন। জেলেনস্কির দাবি, বড় বড় কথা বললেও আসলে উত্তর কোরিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে মস্কো।